প্রতীক বরাদ্দ পেলেন জাতীয় নির্বাচনের প্রার্থীরা। কাল শুরু প্রচার। কালো টাকা, অবৈধ অস্ত্র, হুমকির অভিযোগ অনেক প্রার্থীর। রাতে সিলেট যাচ্ছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। হযরত শাহজালাল ও শাহপরানের মাজার জিয়ারতের মাধ্যমে কাল নামবেন ভোটের প্রচারে। মব ভায়োলেন্স করে জনমত প্রভাবিত করার দিন শেষ। ফ্যাসিবাদের মতো করে নির্বাচনের পরিবেশ তৈরি করলে সমুচিত জবাব দেওয়ার হুঁশিয়ারি জামায়াতের। এবং ভারতে বিশ্বকাপ খেলতে না চাওয়া বাংলাদেশের সমর্থনে আইসিসিকে পিসিবির চিঠি। আজ সংস্থাটির সভায় চূড়ান্ত হতে পারে সিদ্ধান্ত। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতীক পেলেন প্রার্থীরা। পাবনা 1 ও 2 আসন বাদে 298 আসনে 1967 জন প্রার্থী চূড়ান্ত হয়েছে এবার। কাল থেকে শুরু হবে ভোটের প্রচার যুদ্ধ। ঢাকা জেলার 5টি আসনে নির্বাচনে কালো টাকার দৌরাত্ম্য, অবৈধ অস্ত্র ও হুমকির অভিযোগ করেছেন জামায়াত সহ স্বতন্ত্র প্রার্থীরা। বিএনপি বলছে আচরণবিধি লঙ্ঘন সহ সব অভিযোগ খতিয়ে দেখার কাজ নির্বাচন কমিশনের। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়ন যাচাই, আপিল নিষ্পত্তি সহ অন্যান্য কার্যক্রম শেষে এবার দেয়া হলো প্রার্থীদের প্রতীক। দলীয় ও স্বতন্ত্র মিলিয়ে এ নির্বাচনে লড়ছেন প্রায় 2000 প্রার্থী। প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের নিয়ে বুধবার মতবিনিময় সভার আয়োজন করেন ঢাকা জেলা রিটার্নিং কর্মকর্তা। এতে যোগ দেন ঢাকা জেলার 5টি আসনের প্রার্থীরা। এ সময় নেতাকর্মীদের বাড়িতে গিয়ে হুমকি দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেন জামায়াত সহ স্বতন্ত্র প্রার্থীরা। দাবি তুলেন অবৈধ অস্ত্র উদ্ধারের। আমিও বিভিন্ন থ্রেড পাচ্ছি। 2 জন কিলার যে কোনোভাবে কোনো প্রভাবশালী কোনো রাজনৈতিক ক্ষমতার কবলে কিংবা যে কোনোভাবে শুধুমাত্র দুর্বল হওয়ার কারণে আমাদের সমাজে অত্যাচারিত সেই সমস্ত মানুষের কণ্ঠস্বর হিসেবে আমি সংসদে যেতে চাই। নির্বাচন বিরোধী বা লঙ্ঘন এমন কোনো কাজই করি না, এই পর্যন্ত আমরা করি না। আমরা শান্তিপ্রিয় দল, আমরা শান্তিতে বিশ্বাস করি। নির্বাচনটা শান্তিপূর্ণ হবে, এটাই আমরা চাই। তবে নির্বাচনে আচরণ বিধি লঙ্ঘন সহ সব অভিযোগ খতিয়ে দেখার দায়িত্ব ইসির বলে মনে করে বিএনপি। প্রার্থী হয়তো হতাশার থেকে অনেক অভিযোগ করছে, অভিযোগগুলো আমলে নেওয়ার প্রয়োজন আছে এবং অভিযোগ সে করতেও পারে। কিন্তু সবচেয়ে বড় কথা হচ্ছে যে নির্বাচন কমিশন এবং অন্তর্বর্তীকালীন সরকারকে ফাংশন করতে দিতে হবে। আর প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মধ্যে পারস্পরিক সহযোগিতার আহ্বান জানান রিটার্নিং কর্মকর্তা। বলেন অনলাইনে গুজব প্রতিরোধে কাজ করছেন তারা। আমাদের এসপি মহোদয় আছেন, আমি তাকে রিকোয়েস্ট করতেছি। পরে ঢাকা জেলার 5টি আসনে 32 প্রার্থীর মাঝে প্রতীক বরাদ্দ দেন জেলা রিটার্নিং কর্মকর্তা। এবার অর্ধশত দল ভোটে অংশ নিচ্ছে। নিবন্ধিত রাজনৈতিক দল জোটগতভাবে ভোট করলেও প্রার্থীকে নিজ দলের প্রতীকে ভোট করতে হচ্ছে। বৃহস্পতিবার শুরু হবে আনুষ্ঠানিক ভোটের প্রচার, যা চলবে 10ই ফেব্রুয়ারি পর্যন্ত। 12 ফেব্রুয়ারি সারা দেশে ত্রয়োদশ সংসদ নির্বাচনের সঙ্গে জুলাই সনদ বাস্তবায়ন প্রশ্নে গণভোট হবে। বিজন কুমার দাস, ডিবিসি নিউজ, ঢাকা। নির্বাচনী প্রচারণায় অংশ নিতে রাতে সিলেট যাচ্ছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। বাবা মায়ের মতো হযরত শাহজালাল ও শাহপরানের মাজার জিয়ারতের মধ্য দিয়ে সূচনা করবেন গণসংযোগ কার্যক্রম। রাতে মাজার জিয়ারত করে দক্ষিণ সুরমার বিরাইমপুর গ্রামের শ্বশুরবাড়ি যাবেন তারেক রহমান। পরদিন সকালে তরুণদের সঙ্গে মতবিনিময়ের পর যোগ দেবেন সিলেট সরকারি আলিয়া মাদ্রাসা মাঠে জনসভায়। এ নিয়ে নগর জুড়ে নেতাকর্মীদের মধ্যে বিরাজ করছে উৎসব মুখর পরিবেশ। চলছে জনসভায় ব্যাপক লোক সমাগমের প্রস্তুতি। সকালে রাজধানীর গুলশানে ব্রিফিংয়ে তারেক রহমানের সিলেট সফরসূচি জানানো হয়। বিএনপি চেয়ারম্যান জনাব তারেক রহমান সেটি শুরু করতে যাচ্ছেন সিলেট সফরের মধ্য দিয়ে। তিনি আজ রাত 8:15 বিমান যোগে সিলেটে পৌঁছাবেন। গভীর রাতে হযরত শাহজালাল রহমতুল্লাহি আলাইহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাজার জিয়ারত করবেন এবং আগামীকাল সকালে সিলেট আলিয়া মাদ্রাসা মাঠে নির্বাচনী সমাবেশে যোগদান করবেন। জনাব তারেক রহমান আগামীকাল দুপুরবেলা মৌলভীবাজার সদর উপজেলার শেরপুর আইনপুর খেলার মাঠে সমাবেশে যোগদান করবেন। মব ভায়োলেন্স করে জনমত প্রভাবিত করার দিন শেষ। ফ্যাসিবাদের মতো করে আবারও নির্বাচনের পরিবেশ তৈরি করলে সমুচিত জবাব দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন
জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। বলেন 15.5 বছরের কায়দায় আবার যদি নির্বাচন হয় তা মেনে নেবে না এদেশের তরুণ সমাজ। জানান জামায়াতের নারী কর্মীদের উপর মব করে বিএনপি নেতাকর্মীরা অতর্কিত হামলা চালিয়েছে, তাতে সব মিলিয়ে 25 জন চিকিৎসা নিয়েছে এমন অভিযোগ করেন জামায়াতের আমির। সকালে আহতদের দেখতে কল্যাণপুরে ইবনে সিনা মেডিকেল কলেজ হাসপাতালে যান জামায়াতের আমির। এ সময় তিনি সুষ্ঠু নির্বাচনের পরিবেশ নিশ্চিতের ওপর জোর দেন ও এই ঘটনার সুষ্ঠু বিচার চান। আমরা বিদেশে যখন যাই দুটি কথা বলি যে প্রিয় দেশকে আমরা বিশ্বাস করি যে সবাই আমরা ভালোবাসি। ভালোবাসার দেশটাকে অতীতে লুটপাট করে খেয়ে দিয়ে শেষ করে দেওয়া হয়েছে, কিন্তু একটা কঙ্কাল আমরা পেয়েছি। সেই কঙ্কাল নিয়ে ইনশাল্লাহ আমরা সামনে এগিয়ে যাব। এই কঙ্কালের গায়ে আমরা গোশত লাগাবো এবং আমরা চামড়াও লাগাবো ইনশাল্লাহ। এটাকে একটা জীবন্ত বাংলাদেশ বানাবো ইনশাল্লাহ। জুলাই আন্দোলনে ইন্টারনেট বন্ধ করে হত্যার নির্দেশ সহ সুনির্দিষ্ট 3 অভিযোগে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় ও সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলকের বিচার শুরুর আদেশ দিয়েছে ট্রাইব্যুনাল। বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1 বুধবার অভিযোগ গঠন করে এই আদেশ দেয়। সূচনা বক্তব্য ও সাক্ষ্য গ্রহণ শুরু 18 ফেব্রুয়ারি। একই ট্রাইব্যুনালে আওয়ামী শাসন আমলে র্যাবের TFI এর গোপন বন্দিশালায় গুম নির্যাতনের অভিযোগে শেখ হাসিনা সাবেক ও বর্তমান 11 সেনা কর্মকর্তা সহ 17 জনের বিরুদ্ধে করা মামলায় সূচনা বক্তব্য শেষে প্রথম সাক্ষী হিসেবে সাক্ষ্য দেন গুমের শিকার ব্যারিস্টার আরমান। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটের দিন ঠিক হয়েছে 12 ফেব্রুয়ারি। সারা দেশে বইছে সেই ভোটের হাওয়া। এ নিয়ে কি ভাবছেন সাধারণ মানুষ থেকে শুরু করে আগামীর জনপ্রতিনিধিরা? সে কথা জানাতে ডিবিসি নিউজের ইলেকশন এক্সপ্রেস ছুটে যাচ্ছে সব সংসদীয় আসনে। এখন রয়েছে সংসদীয় আসন 251, কুমিল্লা 3-এ। স্বাগত জানাচ্ছি সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেস। আমার সঙ্গে মুহূর্তে যুক্ত আছেন কুমিল্লা 3 আসনের ইসলামী আন্দোলন বাংলাদেশের মনোনীত প্রার্থী। কথা বলবো, জানার চেষ্টা করবো আগামী নির্বাচনে তিনি কি ভাবছেন। স্বাগত আপনাকে সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেসে। যেহেতু আপনি আসন থেকে প্রতিদ্বন্দ্বী করছেন, বিভিন্ন রাজনৈতিক দলও রয়েছে, কতটা চ্যালেঞ্জ হতে পারে বা লড়াই হতে পারে? আলহামদুলিল্লাহ, ডিবিসি ইলেকশন এক্সপ্রেস যারা যেখান থেকে দেখছেন সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। ইসলামী আন্দোলন বাংলাদেশের পক্ষ থেকে আমি কুমিল্লা 3 মুরাদনগর থেকে প্রতিদ্বন্দ্বিতা করছি। আশা করছি ইসলামপ্রিয় জনতার মাঝে একটা ব্যাপক উৎসাহ উদ্দীপনা আমরা দেখছি। আমরা বিভিন্ন জনসংযোগে যাচ্ছি, বিভিন্ন মানুষের সাথে কথা বলছি, সাক্ষাৎ করছি। সকলের মধ্যে আমরা একটা সাড়া পাচ্ছি। কেননা এই সাড়াটা এই জন্য যে 54 বছর পর্যন্ত মানুষের যে একটা আকাঙ্ক্ষা, যে আমরা বিভিন্ন সময় এই পর্যন্ত 3টা সরকারের শাসন আমরা দেখেছি, জাতীয় পার্টি, আওয়ামী লীগের শাসন, বিএনপির শাসন আমরা দেখেছি। এবার আমরা ইসলাম প্রিয় দলগুলোকে আমরা ক্ষমতায় দেখতে চাই এবং জন আকাঙ্ক্ষার যে একটা জায়গা তৈরি হয়েছে সেই জায়গা থেকে এসে মানুষের মনে একটা পরিবর্তনের লক্ষ্য দেখা যাচ্ছে। সেক্ষেত্রে শুধু আপনারা তো ইসলামিক দল একা নয়, আরো অনেক ইসলামিক দল রয়েছে এবার নির্বাচনে অংশ নিচ্ছে। বিশেষ করে জামাত রয়েছে, খেলাফত মজলিস রয়েছে, আরো অন্যান্য দল রয়েছে ইসলামিক দলগুলো। কতটা ভোটের মাঠে বা ভোট কি ভাগাভাগি হতে পারে কিনা? হ্যাঁ, আমরা আসলে ওয়ান বক্স যে পলিসি, এই পলিসিটা আমাদের মহতারম পীর সাহেব চরমনের মাথার থেকে এসেছিল। আমরা আশাও করেছিলাম যে ওয়ান বক্স পলিসি এটা এদেশের জনগণ খুব ভালোভাবে গ্রহণ করেছে। ভোটের ক্ষেত্রে সমঝোতার ক্ষেত্রে যখন এখানে আমরা শেষ পর্যন্ত টিকে থাকতে পারলাম না, তো কিছুটা তো এক্ষেত্রে আপনার হোঁচট খাবেই। তারপরেও আশা করছি যে জামাত ইসলামের আমির তিনি খ্রিস্টান অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদকের সাথে আলোচনা করে যে জিনিসটা ক্লিয়ার করেছে যে আমরা শরিয়ার আলোকে আমরা দেশ চালাবো না, আমরা প্রচলিত আইনের আলোকে চালাবো। নারী ভোটাররা কি বলছেন? আপনারা তো বাড়ি বাড়ি যাচ্ছেন, নারী ভোটাররা, শেষ প্রশ্ন। হ্যাঁ, যে নারী ভোটারদের মাঝেও আমরা দেখছি যে ইসলাম, যে একই কথা যে আমরা এবার নিয়তি করেছি যে এবার ইসলামকে আমরা ভোট দিব। তো আমরা বলছি যে আমরা তো চরমনের পিসের পক্ষ থেকে আসছি হাত পাকা। হ্যাঁ, তারা অনেকেই আলহামদুলিল্লাহ আমরা দীর্ঘ 16 বছর পর্যন্ত বিভিন্ন ওয়ার্ড, ইউনিয়ন এবং উপজেলা, সিটি নির্বাচনে অংশ নেওয়ার কারণে আমাদের প্রতীকটা সকলের কাছে পরিচিত। তো এই জন্য অনেকে বলে জামাতকে ভোট দিব, কিন্তু প্রতীক এলো দাঁড়িয়ে হাত পাকা। তো আমরা আশা করছি হাত পাকার যে একটা ফলো, এই ফলোটা আমরা কাজে লাগাতে পারবো ইনশাআল্লাহ। অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে আপনি এতক্ষণ যুক্ত ছিলেন। পরবর্তী সংবাদ থাকছে বিকেল 5টায়
ভিন্ন কোনো রাজনৈতিক দলের যারা মনোনীত প্রার্থী রয়েছেন তারা কি ভাবছেন আগামী নির্বাচনকে কেন্দ্র করে সেসব বিষয়ের সঙ্গে থাকুন সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেসের। নিরাপত্তাজনিত কারণে কূটনীতিকদের পরিবারের সদস্যদের বাংলাদেশ থেকে সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ভারত। এই খবর দিয়েছে হিন্দুস্তান টাইমস সহ ভারতের বেশ কয়েকটি সংবাদ মাধ্যম। কূটনীতির ভাষায় বাংলাদেশকে একটি নন ফ্যামিলি পোস্টিং হিসেবে ঘোষণা করার সিদ্ধান্ত নিয়েছে প্রতিবেশী দেশটি, তবে আনুষ্ঠানিকভাবে এখনও তা ঘোষণা করা হয়নি। এই সিদ্ধান্তের আওতায় ঢাকায় ভারতের হাই কমিশন সহ বাংলাদেশে থাকা 5টি মিশনই নন ফ্যামিলি পোস্টিং হবে। তবে 5টি কূটনৈতিক মিশনই পূর্ণ সক্ষমতায় কার্যক্রম চালিয়ে যাবে বলে প্রতিবেদনে জানিয়েছে হিন্দুস্তান টাইমস। ভারতে বিশ্বকাপ না খেলার সিদ্ধান্তে বাংলাদেশকে সমর্থন করে আইসিসিকে চিঠি দিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড, এমন খবর জানাচ্ছে ভারতীয় গণমাধ্যম। ভারতে বাংলাদেশের বিশ্বকাপ খেলার ইস্যুতে 21শে জানুয়ারি সম্ভাব্য সিদ্ধান্ত জানানোর কথা ছিল আইসিসির। ঠিক তার আগেই বাংলাদেশকে সমর্থন করে আইসিসিকে চিঠি পাঠিয়েছে পিসিবি। ভারতীয় গণমাধ্যমগুলো জানায়, চিঠির মাধ্যমে বাংলাদেশের নিরাপত্তাজনিত কারণে ভারতে না যাওয়ার বিষয়টি পুরোপুরি সমর্থন করে পিসিবি। এর আগে সম্ভাব্য ভেন্যু পর্যালোচনার সময় পাকিস্তানে বাংলাদেশের বিশ্বকাপের ম্যাচগুলো আয়োজনের প্রস্তাব দেয় পিসিবি। ভারতের নিরাপত্তা উদ্বেগের কারণে বাংলাদেশের ম্যাচগুলো শ্রীলঙ্কায় সরিয়ে নেওয়ার আবেদন জানিয়েছে বিসিবি। ক্রিকেট ভিত্তিক গণমাধ্যম ক্রিক ইনফো জানায়, এই বিষয়ে আলোচনা করতে আজ বোর্ড মিটিং ডেকেছে আইসিসি। ঠিক তার আগেই পিসিবির এমন চিঠি কিছুটা জলঘোলা করছে বলে মনে করছে ভারতীয় গণমাধ্যমগুলো।